হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি রুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক স্নায়ুতন্ত্র নিয়ে এসেছি। ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছিলাম? প্রাণী হরমোন টোটালটা কমপ্লিট করেছিলাম। তো আশা করি আগের দিনের টপিকটা সবাই বুঝতে পেরেছো। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। চলো আমরা দেখে নিই তাহলে স্নায়ুতন্ত্রের মধ্যে আজকে কি কি আছে। তো স্নায়ুতন্ত্র পড়তে গিয়ে আমরা দেখব যে এই যে যেমন দেখো একটা লোকের হাঁটুতে এরকম করে কিল মারা হচ্ছে বা ঘুষি মারা হচ্ছে, তাতে কি হচ্ছে, হাঁটুটা সরিয়ে দিচ্ছে বা মহিলাটা কি হচ্ছে, পা উঁচু করে দিচ্ছে। সেরকম ব্যাপারটা হচ্ছে যদি আমার চোখের মধ্যে আমি লাইট মারি তাহলে কি হবে, আমি চোখ বন্ধ করে দেবো। তারপরে আমি কোথাও হাঁটতে হাঁটতে ধরে নাও আমার পায়ে কাটা ফুটে গেল, তাহলে আমি কি করবো, সাথে সাথে পাটা কিন্তু সরিয়ে দেবো। কেন সরিয়ে দেবো? কারণ আমার পায়ে কিন্তু ব্যথা লাগবে, তাই না? তাহলে এই যে ব্যথা লাগছে, কাটা ফুটলে পরে ব্যথা লাগছে, আমি কি করে বুঝতে পারছি যে আমার ব্যথা লাগছে? কেউ তো এই খবরটা আমার গোটা শরীরে পৌঁছে দিচ্ছে, তাই না? যে তোমার অমুক জায়গায় কাটা ফুটেছে, কিংবা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যদি আমাদের কোথাও মশা কামড়ে দেয়, তাহলে কিন্তু আমরা চোখ বুজে বুঝেই, আমরা না দেখেই কিন্তু হাতটা ওই জায়গাটা গিয়ে মশাটাকে মেরে দিই, তাই না? তাহলে কে বলে দিচ্ছে যে কোথায় মশাটা বসছে? তাহলে এইটা বলে দিচ্ছে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, স্নায়ুতন্ত্র জিনিসটা কি বলছে, আমাদের গোটা বডিতে এই যে দেখো হলুদ কালারের কিছু তার আছে না, এরকম গোটা শরীরের মধ্যে আমাদের এই হলুদ রঙের বা হলুদের মতো, এই হলুদ কালারের তারের মতো গোটা শরীরে ছড়িয়ে আছে। তো এইবার যেখানে আমাদের ব্যথা লাগুক না কেন, যদি এখানে ব্যথা লাগে তাহলে এই তারের মাধ্যমে এই ব্যথাটা কিন্তু, এই খবরটা কোথায় চলে আসবে, হয় আমাদের মাথাতে চলে আসবে, মস্তিষ্কে চলে আসবে, নয়তো আমাদের এই সুষুনাকাণ্ডে, মানে সুষুনাকাণ্ড কোনটা, আমাদের যে পিছনে যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের ভিতরে আছে আমাদের সুষুনাকাণ্ড। তাহলে যত যাই হোক না কেন, টোটালটা কিন্তু আমাদের এই মস্তিষ্ক কিংবা এই সুষুনাকাণ্ডের মধ্যে খবরটা এসে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এই টোটাল মানে আমাদের এই মস্তিষ্ক আর সুষুনাকাণ্ড হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে হেড, বুঝতে পারলে, বা প্রধান প্রধান তাহলে মস্তিষ্ক আর সুষুনাকাণ্ড আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান বা কেন্দ্রীয়। ঠিক আছে, আর বাদ বাকি কি হচ্ছে, এগুলো আমাদের খবরাখবর গোটা শরীর থেকে নিয়ে আমাদের সুষুনাকাণ্ড বা আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। বোঝা গেল? তাহলে এই সমস্তটাকে একসাথে বলা হয় আমাদের স্নায়ুতন্ত্র। বুঝতে পেরেছো আশা করি। চলো তারপরে দেখে নিই আমরা এইবার কিভাবে এই খবরগুলো পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ধরে নাও এই যে এখানে একটা হাত দেখতে পাচ্ছ, এই হাতের এখানে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে, তাহলে কি এখানে গরম লাগবে হাতের, তাই তো? তাহলে এই গরমটা কে অনুভব করছে? আমাদের এই হাতের এই অংশটা অনুভব করছে গরমটা। তাহলে এইটাকে বলা হবে গ্রাহক। গ্রাহক তাহলে যে উদ্দীপনা গ্রহণ করছে, তাহলে মোমবাতি কি হবে, উদ্দীপক। উদ্দীপক তাহলে যে উদ্দীপনা গ্রহণ করছে সে হচ্ছে আমাদের গ্রাহক। এবার গ্রাহক থেকে কেউ এই খবরটা, গরম লাগার খবরটা কেউ তো একজন নিয়ে যাচ্ছে, দেখো এই যে নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা সুষুনাকাণ্ডের অংশ। তাহলে এখানে নিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে যে নিয়ে যাচ্ছে এটাকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু। সংজ্ঞা বহ, তার মানে এটা একজন বাহক হিসাবে কাজ করছে, বহন করছে উদ্দীপনাটাকে, বহন করে কোথায় নিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করবে, একটা ডিসিশন নেবে, তাই তো? যে এখন তাহলে কি করা যায়, আমার হাতে গরম লাগছে, তাহলে হাতটা সরিয়ে নেব না কি করব? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা ডিসিশন নেবে। এবার এই ডিসিশনটা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নিয়ে আসবে, দেখো এই যে নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে, এই যে নিয়ে এসে কোথায়, এখানে দিচ্ছে, তাই তো? তাহলে যে নিয়ে আসলো এটাকে বলা হয় আজ্ঞাবহ স্নায়ু। আজ্ঞাবহ, ঠিক আছে, এটাও তাহলে আজ্ঞাবহ। এইবার কোথায় এনে দেবে, এই পেশিতে এনে দিল, তাই তো? এইবার যখন খবরটা পেশির কাছে এনে দিল, পেশি কি করলো, সাথে সাথে নিজেকে সরে নিল, তাহলে আমার হাতটা সরে গেল। তাহলে পেশি হচ্ছে এই আজ্ঞাটার পালন করলো, তাই তো? তাই জন্য একে বলা হয় কারক। কারক তার মানে যে আজ্ঞাটা পালন করছে সেই হচ্ছে কারক। বোঝা গেল তাহলে কিভাবে আমাদের স্নায়ু উদ্দীপনা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে। ক্লিয়ার সবার? চলো তারপরে দেখে নিই আমরা। এইবার এই যে স্নায়ু উদ্দীপনা পৌঁছে গেল, তাহলে তো আমাদের গোটা বডিতে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম তারের মতো কিছু লাগবে, তাই না? দেখো এই যে গোটা বডিতে আমাদের এই শির দ্বারা বা স্পাইনাল কর্ড থেকে বা সুষুনাকাণ্ড থেকে অনেক ছোট ছোট তারের মতন গোটা শরীরে এরকম পৌঁছে গেছে, আবার মাথার থেকেও কিছু গেছে। তাহলে আমাদের টোটাল এই মানে সুষুনাকাণ্ড থেকে
31 জোড়া তারের মতন গোটা শরীরে ছড়িয়ে আছে, যেগুলো বলা হয় সুষুম্না স্নায়ু। কি বলা হয়? সুষুম্না স্নায়ু। আর যেটা মাথার থেকে পৌঁছেছে, মানে মাথার থেকে বের হয়ে গোটা শরীরে মানে পৌঁছে গেছে, সেরকম আছে টোটাল 12 জোড়া। এগুলোকে বলা হয় করোটি স্নায়ু। বোঝা গেল তাহলে করোটি স্নায়ু কিরকম? তাহলে এগুলো হচ্ছে আমাদের 12 জোড়া করোটি স্নায়ু। তাহলে এই টোটাল সিস্টেমটাকে, মানে মাথার ব্রেন, সুষুম্নাকাণ্ড, করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু, এগুলোকে একসাথে বলা হয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, বোঝা গেছে তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে। চলো এইবার এই স্নায়ুতন্ত্র তৈরি হতে গেলে পারে কিছু তো কোষ লাগবে, তাই না? আমরা জানি যে স্নায়ুতন্ত্র কিভাবে তৈরি হয়, অনেকগুলো কোষ নিয়ে, বা এমনি তন্ত্র কিভাবে তৈরি হয়, অনেকগুলো কোষের সমষ্টি, একসাথে অনেকগুলো কোষ নিয়েই আমাদের একটা তন্ত্র তৈরি হয়, তাই তো? কোষ নিয়ে কলা, কলা নিয়ে অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, তন্ত্র নিয়ে গোটা শরীর, এইভাবে তৈরি হয়। তাহলে আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হতে গেলেও তো আমাদের আগে স্নায়ু কোষ লাগবে। তাহলে এই যে এগুলো এক একটা হচ্ছে স্নায়ু কোষ। তাহলে এটা কি? স্নায়ু কোষ। এটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ। এবার স্নায়ু কোষকে কি বলা হয়? স্নায়ু কোষকে বলা হয় নিউরন। নিউরন, স্নায়ু কোষকে কি বলা হয়? নিউরন। এই নিউরনই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রটা গঠন করেছে। তার মানে আমাদের স্নায়ুতন্ত্রর মেন ইউনিটকে, যে মেন কে কাজ করছে, অ্যাকচুয়ালি এই স্নায়ু কোষগুলোই কাজ করছে। স্নায়ু কোষগুলো কাজ করছে বলেই তো আমরা বলতে পারি স্নায়ুতন্ত্র কাজ করছে, তাই তো? এইবার এই নিউরনটা যদি দেখি, এবার নিউরনের কয়েকটা অংশ থাকে, ঠিক আছে? এবার নিউরনের কয়েকটা অংশ বলতে, এই যে দেখো মাথার দিকে যে অংশটা আছে, মানে এই ফোলা গোল তারার মতন, সেটাকে বলা হয় কোষ দেহ। কোষ দেহ, ঠিক আছে? আর এই কোষ দেহ থেকে যে এই হলুদ হলুদ গুলো ছড়িয়ে আছে, সেগুলোকে বলা হয় ডেনড্রন। ডেনড্রন। আর এই যে এখানে হলুদ কালারের, মানে এখানে ভালো করে দেখিয়েছি ছবিটা, এইটা যে সবচেয়ে বড় ডেনড্রনের মতন যেটা পৌঁছে আছে, মানে এত বড় যেটা, সেটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন, বোঝা গেল? তাহলে স্নায়ু কোষের 3টা ইউনিট, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে ডেনড্রন, আর একটা হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে? এইবার আমরা দেখব এই কোষ দেহের মধ্যে কি কি আছে, স্নায়ু কোষের কোষ দেহের মধ্যে কি কি আছে আমরা সেটা দেখছি। এবার এমনি কোষের মধ্যে যদি আমরা একটা কোষ আঁকি, তাহলে কোষের মধ্যে ফার্স্টে কি আছে? একটা কোষ পর্দা থাকে। পর্দা থাকে, তাহলে আমাদের স্নায়ু কোষের বাইরেও কিন্তু একটা কোষ পর্দা আছে, তাহলে এমনি কোষের মতন সেম আছে। তারপরে কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, আমাদের নিউক্লিয়াস। তাহলে আমাদের স্নায়ু কোষের মধ্যে কিন্তু একটা বড় সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, তাই তো? অন্যান্য কোষের মধ্যে কি ছিল? সাইটোপ্লাজম ছিল। তাহলে কি ছিল? সাইটোপ্লাজম ছিল। সাইটোপ্লাজম। তাহলে আমাদের স্নায়ু কোষের মধ্যেও কিন্তু এগুলোতে সাইটোপ্লাজম ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোকে বলা হয়, মানে স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। কি বলা হয় স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে? নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম, স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। তারপরে কি ছিল? অন্যান্য কোষের মতো, মানে আমাদের এমনি কোষের মতো, এমনি কোষের সাইটোপ্লাজমের মধ্যে কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল, তাই তো? মাইটোকন্ড্রিয়া ছিল, তারপরে রাইবোজোম ছিল। আমাদের স্নায়ু কোষেও কিন্তু মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এগুলো থাকে, ঠিক আছে? আর কি থাকে আমাদের এমনি কোষের মধ্যে? কি ছিল? সেন্ট্রোজোম ছিল। কিন্তু স্নায়ু কোষের মধ্যেও কিন্তু সেন্ট্রোজোম আছে। তাহলে কেন স্নায়ু কোষ বিভাজন হতে পারে না? সেন্ট্রোজোম তো আছেই। আর সেন্ট্রোজোম মেনলি কি করে? কোষ বিভাজনে হেল্প করে বা কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে স্নায়ু কোষ কেন বিভাজন হতে পারে না? অ্যাকচুয়ালি স্নায়ু কোষের যে সেন্ট্রোজোমটা, সেটা কিন্তু নিষ্ক্রিয় বা অনুন্নত। অনুন্নত হওয়ার জন্য বা নিষ্ক্রিয় হওয়ার জন্য এটা কিন্তু বিভাজন হতে পারে না। তাহলে আমাদের স্নায়ু কোষের কোষ দেহটা দেখে নিলাম যে কি কি আসছে, ঠিক আছে? তাহলে কোষ দেহটা কি? একটা গোলাকার বা ডিম্বাকার হতে পারে, বা তারার মতন হতে পারে। এটা কি কি নিয়ে গঠিত আমরা দেখে নিলাম, তাই তো? এই সেন্ট্রোজোম থাকে, একটা আদর্শ নিউক্লিয়াস থাকে, এই সমস্ত জিনিসগুলো থাকে। মাইটোকন্ড্রিয়া কি কাজে লাগছে স্নায়ু কোষে? এর শক্তি তৈরি করছে, ঠিক আছে? বোঝা গেল তাহলে? চলো তারপরে দেখে যায় এই স্নায়ুর কোষের কাজটা কি। স্নায়ু কোষের কাজ হচ্ছে এই স্নায়ু কোষের কোষ দেহটার কাজ কি? এই স্নায়ু কোষের মধ্যে যত বিপাক কার্য হয়, যত বিপাক কার্য সব মেনটেন করে আমাদের এই স্নায়ু কোষের কোষ দেহ, ঠিক আছে? নিউরনের কোষ দেহের সমস্ত কিছু কাজটা করে, ঠিক আছে? চলো তারপরে দেখে নিই আমরা। এবার কোষ দেহের পরে আমরা চলে যাব ডেনড্রন। তাহলে এই কোষ দেহ থেকে যে প্রবর্ধকগুলো বেরোচ্ছে, এই লম্বা লম্বা যেগুলো বেরোচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা ডেনড্রন, ঠিক আছে?
ডেনড্রন। ডেনড্রন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, মানে একটা গাছে যেরকম অনেক ডালপালাগুলো ছড়িয়ে থাকে, দেখো স্নায়ু কোষের কোষ দেহের উপরে এই ডেনড্রনগুলো সেইভাবে ছড়িয়ে আছে, তাই তো। আচ্ছা, এইবার এই ডেনড্রনটা কি বলছে, ডেনড্রনটা হচ্ছে স্নায়ু উদ্দীপনাকে পৌঁছে দেয় কোথায়, কেন্দ্রীয় স্নায়ু। ধরে নাও কিরকম ব্যাপারটা হচ্ছে, ধরে নাও এইটা আমাদের একটা স্নায়ু কোষ, তাহলে এটা হচ্ছে ডেনড্রন এগুলো, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্নায়ু, তাই তো। আর এটা হচ্ছে ওই স্নায়ুটার অ্যাকশন, এইটুকু হচ্ছে অ্যাকশন। এইবার আরেকটা স্নায়ু কোষের, এটা কোষ দেহ, আর এটা হচ্ছে ডেনড্রন, তাই তো। এটা 2 নম্বর স্নায়ু। তাহলে দেখো স্নায়ু উদ্দীপনা এই দিক থেকে আসলো, তাহলে ফার্স্ট এখানে কে গ্রহণ করলো, এই ডেনড্রনটা কিন্তু নিয়ে গিয়ে আমাদের এই কোষ দেহের মধ্যে উদ্দীপনাটাকে নিয়ে গেল। তাহলে যে মানে এই কোষ দেহের মধ্যে উদ্দীপনাটা নিয়ে গেলে পরে কি হচ্ছে, আমাদের ডেনড্রন কিন্তু কি করলো, অন্তর্বাহী হিসাবে কাজ করলো, মানে বাইরে থেকে উদ্দীপনাটাকে নিয়ে আমাদের কোষ দেহে প্রেরণ করলো, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের এই ডেনড্রন একটা কিন্তু সংজ্ঞাবহ প্রবর্ধক বলা হয়, মানে ও বাইরে থেকে নিয়ে আসছে সংজ্ঞাবহ প্রবর্ধক, ঠিক আছে। এবং ডেনড্রনের অনেক শাখা প্রশাখা থাকে, ছোট ছোট অনেক শাখা প্রশাখা থাকে। দেখো এই যে ডেনড্রনের এই শাখাগুলো আছে, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রনের শাখাগুলোকে কি বলা হয়, ডেনড্রাইট বলা হয়, বোঝা গেল। এবার ডেনড্রনে কিন্তু কোনো সোয়ান কোষ বা মায়োলিন আবরণী থাকে না, বোঝা গেল। তাহলে ডেনড্রনের কাজও বুঝতে পেরেছো। চলো তারপরে চলে যাই, ডেনড্রনের পরে চলে যাবো আমাদের অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশন কি, এই যে সবচেয়ে যে বড় প্রবর্ধক আমাদের স্নায়ু কোষের, সেটা হচ্ছে অ্যাকশন, তাই তো। এবার অ্যাকশন কি করে, এই কোষ দেহের মধ্যে যে স্নায়ু উদ্দীপনাটা ডেনড্রন এনে রেখে দিয়েছিল, সেই উদ্দীপনাটাকে কিন্তু অ্যাকশন আস্তে আস্তে নিয়ে এখানে যে স্নায়ুটা থাকবে তার কাছে প্রেরণ করে দিবে। তাহলে এইটা কি আজ্ঞাবহ হিসাবে কাজ করলো, তাই তো, বা বহির্বাহী হিসাবে কাজ করলো, আজ্ঞাবহ হিসাবে কাজ করলো, তাই তো, বোঝা গেল। তাহলে বা বহির্বাহী হিসাবে কাজ করলো, বহির্বাহী প্রবর্ধক বা আজ্ঞাবহ প্রবর্ধক হিসেবে কাজ করলো। এইবার আমাদের এই অ্যাকশনটা কি নিয়ে গঠিত দেখে নি। তাহলে ফার্স্ট হচ্ছে যে জায়গাটা আমাদের কোষ দেহ আর অ্যাকশনের শুরু হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক। তাহলে এই জায়গাটাকে কি বলা হচ্ছে, অ্যাকশন হিলক। এবার এই অ্যাকশন হিলকের এখানে ধরে নাও এইটা হচ্ছে আমাদের কোষ দেহ, আর এখানে হচ্ছে আমাদের অ্যাকশন, তাহলে এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক। এখানে কিছু মাসেলস বা ফাইবারের মতন থাকে, সুতোর মতন কিছু থাকে, যেগুলোকে বলা হয় আমাদের নিউরোফাইব্রিল। কি বলা হচ্ছে, নিউরোফাইব্রিল। এই নিউরোফাইব্রিল কি করছে, আমাদের মানে স্নায়ু কোষগুলোকে ছোট বড় করতে সাহায্য করছে। মানে একটা গার্ডারকে যেরকম টানলে পরে বড় হয়ে যায়, আবার ছাড়লে পরে ছোট হয়ে যায়, আমাদের স্নায়ু কোষগুলো কিন্তু সেরকম ভাবে কাজ করছে। তাহলে এটা কি করাচ্ছে, আমাদের নিউরোফাইব্রিল, বোঝা গেল। এইবার অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজমগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। তার মানে অ্যাকশনের ভিতরে যে সাইটোপ্লাজমগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। এছাড়া এই আমাদের এই অ্যাকশনের উপরে কি কি থাকছে, আমাদের থাকছে মায়োলিন আবরণী, অ্যাক্সোলেমা, এগুলো কিন্তু থাকছে, ঠিক আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে অ্যাকশনের মধ্যে দেখো একটা করে সোয়ান কোষ থাকছে, আর এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকছে, বোঝা গেল। তাহলে আমাদের অ্যাকশনের মধ্যে যদি একটা আদর্শ নিউরন আঁকতে বলে, তাহলে কিন্তু সেখানে আমাদের সোয়ান কোষ অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, ধরে নাও এটা একটা অ্যাকশন। এবার কোনো কোনো স্নায়ুতে এই সোয়ান কোষগুলো থাকে, আবার কোনো কোনো স্নায়ুতে থাকে না কিন্তু এই সোয়ান কোষগুলো, ঠিক আছে। তাহলে আদর্শ নিউরনে কিন্তু অবশ্যই সোয়ান কোষ থাকবে। এবার দুটো সোয়ান কোষের মাঝে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলে র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব, বোঝা গেল। এই র্যানভিয়ারের পর্বই কি করছে, কেন থাকছে র্যানভিয়ারের পর্ব, ধরে নাও এটা একটা সোজা রাস্তা, আর এখানে এরকম ভাবে কাদা দেওয়া আছে, ধরে নাও এটা একদম সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা, কিন্তু এটা সোজা না, ঠিক আছে, এরকম ভাবে বাঁকা করা আছে। যেমন আমরা দেখেছি ইলেকট্রিক তারের উপরে কি থাকে, প্লাস্টিকের একটা আবরণী দেওয়া থাকে, কেন, যাতে ওই ইলেকট্রিক তারটাকে টাচ করলে পরে শক না মারে। সেই রকম ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে এই অ্যাকশনের উপরে কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যাক্সোলেমা থাকছে, বা যে পর্দাটা থাকছে বা মায়োলিনের যে আবরণীটা থাকছে, সেই আবরণীটা থাকার জন্য কিন্তু আমাদের স্নায়ু উদ্দীপনা ডিরেক্টলি এইভাবে সোজাসুজি যেতে পারে না, তখন তারা কি করে, এইভাবে লাফিয়ে লাফিয়ে যায়, ঠিক আছে। এই লাফিয়ে লাফিয়ে যাওয়ার জন্য কিন্তু স্নায়ু উদ্দীপনা খুব দ্রুত যেতে পারে, খুব তাড়াতাড়ি যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের র্যানভিয়ারের পর্বের কাজ। আর যদি র্যানভিয়ারের পর্বটা না থাকতো, মানে এই সোয়ান কোষগুলো না থাকতো, তাহলে তো স্ট্রেট হয়ে যেত, তাহলে কিন্তু যেতে স্লো হতো, ঠিক আছে। এবার অ্যাকশনের মাথার দিকে আমাদের কি আছে, এন্ড ব্রাশ থাকে, যেগুলো প্রান্ত নব থাকে, এগুলো থাকে, ঠিক আছে।
তাহলে অ্যাকশন কি করলো আমরা দেখলাম যে আমাদের কোষ দেহ থেকে স্নায়ু উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনে পাঠানোর ব্যবস্থা করছে আমাদের অ্যাকশন। সেই জন্য অ্যাকশনকে কি বলা হচ্ছে, আজ্ঞাবহ বা বহির্বাহী প্রবর্ধক। তারপরে অ্যাকশনের কাজ বোঝা গেল। তারপরে দেখি আমরা কি আছে, তারপরে দেখবো আমরা নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি, দুটো অ্যাকশন বা অনেকগুলো অ্যাকশনকে মিলিয়ে দেওয়ার যে কাজ করছে, মানে অনেকগুলো অ্যাকশনের মধ্যে সংযোগ যে রক্ষা করছে, সেটাই কিন্তু আমাদের নিউরোগ্লিয়া। ঠিক আছে, গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা, গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা। ঠিক আছে, এই নিউরোগ্লিয়া কিন্তু আমাদের এই দুটোকে মিলিয়ে দেওয়ার কাজ করছে। আচ্ছা, তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া কি করছে, আমাদের স্নায়ুগুলোকে কিন্তু সংযোগ স্থাপন করছে, মানে স্নায়ুগুলোকে জয়েন করাচ্ছে, একটার সাথে আরেকটা জয়েন করাচ্ছে। গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা। ঠিক আছে, এইবার এই নিউরোগ্লিয়াগুলো অনেক রকমের হয়। নিউরোগ্লিয়া কি করলো, যেন আমাদের দুটো স্নায়ু বা অনেকগুলো স্নায়ুর মধ্যে যোগাযোগ স্থাপন করালো। এবার গ্লিয়া, নিউরোগ্লিয়া অনেক রকমের। একটা আমাদের পুরো বডিতে প্রায় 90% আছে হচ্ছে নিউরোগ্লিয়া, আর 10% আছে হচ্ছে আমাদের এই নিউরন। ঠিক আছে, বা স্নায়ু কোষ। এবার এই নিউরোগ্লিয়া অনেক রকমের হয়। ঠিক আছে, দেখো এপেন্ডাইমাল, ঠিক আছে, সেল আছে, তারপর হচ্ছে অলিগোডেন্ড্রন আছে, তারপর হচ্ছে অ্যাস্ট্রোসাইট আছে, তারপর হচ্ছে মাইক্রোগ্লিয়া আছে, এত রকমের নিউরোগ্লিয়া আছে। ঠিক আছে, তাহলে এইবার এই নিউরোগ্লিয়া কি করছে, আমাদের স্নায়ু কোষগুলোকে ধরে রাখছে। সেই জন্য এই নিউরোগ্লিয়াকে বলা হয় আমাদের স্নায়ু কোষে বা স্নায়ু কোষগুলোকে ধারক কোষ বলা হয়। ঠিক আছে, ধারক কোষ মানে যে ধরে রাখে। তাহলে এইবার এই নিউরোগ্লিয়ার কাজগুলো দেখে নিই। যেটা আমাদের এপিডের্মাল, এই নিউরোগ্লিয়া কি করে, আমাদের এটা হচ্ছে পুষ্টি প্রদান করে, এটা হচ্ছে পুষ্টি প্রদান করে। কাকে পুষ্টি দেয়, আমাদের এটা ধরে নাও 1 নম্বর, তাহলে 1 নম্বরটা হচ্ছে পুষ্টি প্রদান করে, পুষ্টি দেয়। পুষ্টি দেয় কাকে, পুষ্টি দেয় আমাদের স্নায়ু কোষকে পুষ্টি দেয়। ঠিক আছে, তারপর যদি দেখি অলিগোডেন্ড্রন, মানে এটা 2 নম্বর। এই 2 নম্বর কি করছে, আমাদের এটা মায়োলিন শীট তৈরি করছে, মায়োলিন তৈরি করছে, তাই তো, মায়োলিন আবরণী তৈরি করছে বা মায়োলিন শীট তৈরি করছে। ঠিক আছে, তারপরে অ্যাস্ট্রোসাইট যেটা আছে, অ্যাস্ট্রোসাইট, ঠিক আছে, এইটারও কাজ আছে। মাইক্রোগ্লিয়া, যেমন মাইক্রোগ্লিয়া কি কাজ করছে, 3 নম্বরে মাইক্রোগ্লিয়া যদি আমরা দেখি, এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমাদের রোগ জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করছে আমাদের এই নিউরোগ্লিয়া। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কাজ আছে, অতটা দরকারি নেই। ঠিক আছে, চলো তারপরে দেখে নিই। এইবার স্নায়ুতন্ত্রগুলো যে কাজ করছে, এবার তাহলে বিভিন্ন স্নায়ুগুলো বিভিন্ন রকমের বা এক একটা নিউরন এক একটা কাজ করছে, তাহলে তাদের কাজ অনুযায়ী আমরা তাদেরকে ভাগ করে নেব। তাহলে যে স্নায়ুটা, যে স্নায়ু কোষটা আমাদের এই গ্রাহক থেকে উদ্দীপনাটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। তাহলে একে কি বলা হচ্ছে, সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ। তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞাবহ স্নায়ু, এই যে এটা সংজ্ঞাবহ স্নায়ু। আর এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু আমরা বললাম। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে নিয়ে আসছিল, এটা হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু। ঠিক আছে, এইবার এই সংজ্ঞাবহ আজ্ঞাবহকে দেখো এখানে দুটো জয়েন করিয়েছে, এটাকে বলা হয় সহযোগী স্নায়ু, সহযোগী, সহযোগী স্নায়ু। মানে সংজ্ঞাবহ আজ্ঞাবহকে যে সংযোগ স্থাপন করাবে সেটা হচ্ছে সহযোগী স্নায়ু। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো এখানে টোটালটাই দেওয়া আছে। তারপরে চলে যায়, এইবার এই স্নায়ুতন্ত্র, এই যে এতক্ষণ ধরে যে স্নায়ু স্নায়ু বললাম বা স্নায়ু কোষ বললাম, এটা গঠন হতে গেলে পরে কি কি লাগছে, তাহলে দেখো অনেকগুলো নিউরন এরকম স্নায়ু কোষ মিলে আমাদের কি হচ্ছে, এই ফুললি একটা স্নায়ুতন্ত্র গঠন হয়েছে, তাই তো। এবার এই স্নায়ু কোষগুলো, অনেকগুলো স্নায়ু কোষগুলো মিলে এরকম একটা বান্ডিল তৈরি করছে, তাই তো। আবার অনেকগুলো বান্ডিল মিলে এরকম একটা এপি নিউরন তৈরি করছে, তাই তো। এই যে দেখো আমাদের স্নায়ু অনেকগুলো নিউরন মিলে একটা এন্ডো নিউরন তৈরি করছে, এন্ডো নিউরনগুলো মিলে একটা এপি নিউরন তৈরি করছে, আর এটাকে আমরা স্নায়ুতন্ত্র হিসেবে কাউন্ট করছি। আর এটাই আমাদের গোটা শরীরে এইভাবে ছড়িয়ে আছে। ঠিক আছে, এক একটা স্নায়ু কোষ মিলে এরকম ভাবে একটা মোটা একটা তারের মতন তৈরি করছে, দিয়ে গোটা বডিতে ছড়িয়ে আছে। ঠিক আছে, এইভাবে আমাদের স্নায়ুগুলো গঠিত হয়েছে। তাহলে আজকে আমরা স্নায়ুতন্ত্রের কিছুটা কমপ্লিট করলাম। পরের দিন আমরা পড়বো স্নায়ুর প্রকারভেদ, তারপর আমরা পড়বো নার্ভ গ্যাংলিয়ন, তারপর আমরা পড়বো সাইন্যাপস। ঠিক আছে, তাহলে এগুলো পড়বো। চলো, যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করে রাখলে পরে কি হবে, আমরা যখন যখন ভিডিওগুলো ছাড়বো, আমি যখন যখন ভিডিওগুলো ছাড়বো, তখন কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশন এসে পৌঁছাবে। ঠিক আছে,
চলো তাহলে তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই।